শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর আলোচনা করছি কিভাবে হিসাবের শ্রেণী নির্ণয় করা যায়, ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। আজকে আমরা শিখব কিভাবে লেনদেন থেকে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারি। লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণে প্রভাব দেখাতে পারি বিষয়টা আমরা শিখব। তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, বোঝার চেষ্টা করবে, আশা রাখি বুঝতে পারবে। তো প্রথমে এর জন্য আমাকে জেনে নিতে হবে হিসাব সমীকরণ সম্পর্কে। আমি লিখে রাখছি a সমান l প্লাস e। হিসাব সমীকরণ a সমান l প্লাস e। f সম্পদ assets, a for assets, that means সম্পদ। সমান চিহ্নের বাম দিক হবে সম্পদ পাশ। সম্পদ বলতে আমরা বুঝি নগদ টাকা, ব্যাংকে জমা টাকা, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, দেনাদার ইত্যাদি, এগুলোকে আমরা সম্পদ বলে থাকি। আর সমান চিহ্নের অর্থাৎ সমীকরণে ডান পাশে হবে এল অর্থাৎ দায়। দায় বলতে লায়াবিলিটিস, এল ফর লায়াবিলিটিস, আমরা দায় বুঝে থাকব। ই ফর ইকুইটিস, মালিকানা সত্ত্ব। ই ফর ইকুইটিস, সেটা হলো মালিকানা সত্ত্ব। একটু ভালো করে বুঝে নাও। এ সমান অ্যাসেটস মানে সম্পদ। সম্পদ বলতে আমরা বুঝবো নগদ টাকা, ব্যাংকে জমা টাকা, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, দেনাদার ইত্যাদি। এল লায়াবিলিটিস, দায়। দায় বলতে আমরা বুঝবো পাওনাদার, ঋণ ইত্যাদি। ই ফর ইকুইটি, মালিকানা সত্ত্ব। বিস্তারিত আলোচনা করছি। পুরোটা নিয়েই দায় সৃষ্টি। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমাদের হিসাব সমীকরণ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দুটাকে বলা হয় মোট দায়। দায় এবং মালিকানা সত্ত্ব মিলে হয় মোট দায়। তো আমরা জানি মোট সম্পদ সমান মোট দায়। এই যে লায়াবিলিটিস, এইখানে যে দায়গুলো থাকবে এগুলোকে বলা হয় বহির্দায়। আবারও বলছি, এল এর মধ্যে যে দায় থাকবে এটাকে বলা হয় বহির্দায়। এল এর মধ্যে কি কি আছে? পাওনাদার, ঋণ। প্রশ্ন অনেক সময় আছে যে নিচের কোনটি অন্তর্দায় অথবা বহির্দায়। আমরা মনে রাখবো এল দ্বারা কি বোঝায়? বহির্দায় বোঝায়, তার মানে পাওনাদার এবং ঋণকে বোঝায়। এখন আলোচনা করছি মালিকানা সত্ত্ব নিয়ে। ইকুইটি, এই এর মধ্যে কি কি আছে? ক্যাপিটাল, মূলধন। কি আছে? এর মধ্যে আছে ক্যাপিটাল মানে মূলধন। এই মূলধনের সাথে আমরা যোগ করব রেভিনিউ, আয় অথবা ইনকাম। মালিকানা সত্ত্বের সাথে আমরা পাচ্ছি ক্যাপিটাল, মূলধন। এই মূলধনের সাথে আমরা যে বিষয়গুলো যোগ করব রেভিনিউ বা ইনকাম অর্থাৎ আয়। আয়সমূহ আমরা মূলধনের সাথে যোগ করব। আয় বলতে আমরা মুনাফা জাতীয় আয়গুলো কি বুঝে থাকি। আমরা বাদ দিব এক্সপেন্সেস, ব্যয়সমূহ। আমরা মূলধনের সাথে যোগ করব আয়সমূহ এবং বাদ দেব এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়সমূহ। ব্যয় বলতে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলোকেই বুঝে থাকি। এবং বাদ দেব ড্রয়িংস, উত্তোলন। বাদ দেব ড্রয়িংস মানে উত্তোলন। অর্থাৎ মূলধনের সাথে আমরা মুনাফা জাতীয় আয়গুলো যোগ করব, মুনাফা জাতীয় ব্যয়গুলো বিয়োগ করব, উত্তোলন থাকলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা যে বিষয়টা পাবো সেটা হলো কি
মালিকানা সত্ত্ব। শিক্ষার্থীরা আসো আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করি। এই লেনদেনগুলো থেকে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখব কিভাবে করা যায়। আমরা শিখব হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। পরীক্ষাতে আসবে যে লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও বা বিস্তারিতভাবে প্রভাব দেখাও। আসো, মতিন এন্টারপ্রাইজ 2018 সালের মার্চ 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা, পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা ও 80,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। কি নিয়ে ব্যবসা শুরু করেছেন? নগদ টাকা, পণ্যদ্রব্য এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো আমরা জানি যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে আমরা মূলধন বলে থাকি। তো প্রথমে আমাকে ছকটা করে নিতে হবে। ছকটা আমরা কিভাবে করব খেয়াল করো। আমাদের সমীকরণ ছিল A = L + D, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো দুটো অংশ থাকবে, একটা সম্পদ পাশ, একটা হবে দায় প্লাস মালিকানা পাশ। তো আমরা লিখেছি তারিখ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি অ্যাসেটস। সম্পদগুলো আমরা এখানে লিখব। লেখার আগে আমরা আমাদেরকে এখানে খুঁজে নিতে হবে যে আমাদের এই লেনদেনগুলোর মধ্যে কি কি সম্পদ আছে। খেয়াল করো, নগদ টাকা আছে সম্পদ, আমি লিখেছি নগদ টাকা। তারপর ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা, ব্যাংক হিসাব আছে, সেটাও সম্পদ, এই জন্য ব্যাংক হিসাব লিখেছি। আর এখানে ছিল আসবাবপত্র হিসাব। আমরা জানি আসবাবপত্র হিসাব কি? সম্পদ হিসাব। তো সম্পদ পাশে আমরা সম্পদগুলো লিখেছি। কিভাবে লিখছি? এখান থেকে দেখে দেখে এখানে যে সম্পদগুলো থাকবে লেনদেনগুলোর মধ্যে আমরা প্রথমে খুঁজে নেব, তারপর এখানে হিসাব করে বসিয়ে দেব। দুটো হলে দুটো, তিনটা হলে তিনটি ঘর এবং চারটা পেলে চারটা ঘর আমরা এখানে করব। তো যেহেতু আমরা সমীকরণের মধ্যে লেনদেনগুলোর মধ্যে তিনটি সম্পদ পেয়েছি, নগদ টাকা, ব্যাংক টাকা এবং আসবাবপত্র, এই জন্য আমি সম্পদ কলমে তিনটি ঘর করেছি সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দায়ের মধ্যে আমরা যা পাবো সেখানে লিখব। এখানে ছিল সালামের নিকট হতে পণ্য ক্রয়। এই লেনদেনটা কি নগদে ছিল না বাকিতে ছিল? বাকিতে লেনদেন। বাকিতে ক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? পাওনাদার। গত ক্লাসে আমরা আলোচনা করেছি, পাওনাদার দেখেছি। ঋণ গ্রহণ করেছি, ঋণ গ্রহণ করলে কি সৃষ্টি হয়? দায় সৃষ্টি হয়, সে ঋণ লিখেছি। তো দায় বলতে আমরা এখানে কি পেলাম? পাওনাদার পেলাম এবং ঋণ পেলাম। আর আমরা জানি মালিকানা সত্ত্ব, জানি ব্যবসা শুরু করে মূলধন ক্যাপিটাল, এর মধ্যে কি আছে? ক্যাপিটাল, মূলধন আছে, তার জন্য একটা কলম করে নিলাম। এসব আমরা অঙ্কটা সমাধান করি। আমার নগদ টাকা আসছে কত? 2 লক্ষ টাকা। নগদান হিসাব ডেবিট, মার্চ মাস 1 তারিখ। আবারও বলি, আমরা গত ক্লাসে ডেবিট ক্রেডিট অথবা হ্রাস বৃদ্ধির একটা আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ ডেবিট হলে আমরা যোগ করব, আর যদি সম্পদ ক্রেডিট হয় আমরা বিয়োগ করব। এই সমীকরণের বাম পাশ অর্থাৎ সম্পদ পাশ যদি ডেবিট হয় আমরা যোগ করব, আর যদি ক্রেডিট হয় আমরা বিয়োগ করব। এবং সমীকরণের ডান পাশ অর্থাৎ এল এবং ই উপাদানসমূহ যখন ক্রেডিট হবে তখন আমরা যোগ করব এবং ডেবিট হলে বিয়োগ করব। আমরা জানি সম্পদ কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, গত ক্লাসে শিখেছি। অর্থাৎ এরা ডেবিট হলে আমরা যোগ করব, ক্রেডিট হলে বিয়োগ করব। আমরা জানি দায় এবং মালিকানা সত্ত্ব, এটা হলো ক্রেডিট ব্যালেন্স। এটা যখন ক্রেডিট হবে তখন বেড়ে যাবে, অর্থাৎ তখন যোগ করতে হবে, আর ডেবিট হলে আমরা বিয়োগ করব। তো আমার নগদ টাকা ছিল কত? 2 লক্ষ টাকা। নগদান হিসাব ডেবিট ছিল, বৃদ্ধি পেয়েছে 2 লক্ষ টাকা। মালিক যখন ব্যবসায় টাকা নিয়ে আসলো, ব্যবসা শুরু করলো, ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেল। নগদান হিসাব ডেবিট 200 টাকা। পণ্যদ্রব্য ছিল কত? 1000।
1,00,000 টাকা। মালিক কি করলো? নিজের টাকা দিয়ে ব্যবসার জন্য পণ্যদ্রব্য কিনলো বিক্রয়ের উদ্দেশ্যে, ব্যবসা শুরু করবে এই জন্যে। আবারও বলছি, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো, তার মানে সেই দোকানে অথবা ব্যবসায়ী পণ্য নিয়ে আসলো বিক্রির উদ্দেশ্যে নিজের টাকা দিয়ে। তো নিজের টাকা দিয়ে সে ব্যবসায় নিয়ে আসছে, সেটা হলো কি? মূলধন। সে টাকা দিয়ে কি করেছে? পণ্যদ্রব্য কিনছে। সেক্ষেত্রে কি হলো? ব্যয় সৃষ্টি হলো। অর্থাৎ পণ্যদ্রব্য মানে কি? ক্রয় হিসাব, ব্যয় সৃষ্টি হলো। টাকা মালিক নিয়ে আসছে, মালিক যা ব্যবসায় আনে সবই কি? মূলধন। তো এক্ষেত্রে কি হলো? আমার মূলধন বৃদ্ধি পেল 1,00,000 টাকা। আবার এই টাকা দিয়ে আমি কি করে ফেলছি? পণ্যদ্রব্য কিনে ফেলছি বিক্রয়ের উদ্দেশ্যে। সেটা কি হলো? আমার আবার ব্যয় সৃষ্টি হলো। অর্থাৎ একদিকে মূলধন বৃদ্ধি পেল, আরেকদিকে ব্যয় সৃষ্টি হলো। মালিক যেহেতু টাকা নিয়ে এসে পণ্যদ্রব্য ক্রয় করছে, মালিক যা আনবে সবই মূলধন। যেহেতু মূলধন আছে কত টাকা? 1,00,000 টাকা। মূলধন বৃদ্ধি পাবে কত? 1,00,000 টাকা। 1,00,000 টাকা। বিপরীতভাবে এই টাকাটা কি হয়ে গেছে? ব্যয় হয়ে গেছে। ব্যয় হলে কি হবে? আমি এখানে লিখে রাখছি এক্সপেন্স। এক্সপেন্স হলে কি হবে? বিয়োগ করতে হবে। আবার সেই 1,00,000 টাকা কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। বুঝতে কষ্ট হচ্ছে? আবার দেখো, মালিক ব্যবসায় নগদ টাকা আনছে, আবার পণ্যদ্রব্য নিয়ে আসছে। পণ্যদ্রব্য কিভাবে আনবো? টাকা দিয়ে কিনে পণ্যদ্রব্য নিয়ে আসছে। তো মালিক ব্যবসায় যা আনে সবই মূলধন। তো সেক্ষেত্রে কি? মূলধন যেহেতু বাড়ছিল, 1,00,000 টাকা আমি যোগ করেছি। আবার সেই টাকা দিয়ে সে কি করছে? ব্যবসার জন্য পণ্যদ্রব্য কিনে ফেলছে। তো ব্যয় সৃষ্টি হয়েছে। ব্যয় সৃষ্টি হলে আমরা কি করি? বিয়োগ করব। মূলধন হলে যোগ করব, এবং ব্যয় হলে আমরা বিয়োগ করব। তারপর কি ছিল? 80,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। 80,000 টাকার আসবাবপত্র ব্যবসায় আনছে, অর্থাৎ ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে আমরা কি করব? যোগ করব। কত হাজার? 80,000। খেয়াল করো, এক্ষেত্রে কি পেলাম? নগদ 2,00,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা। ব্যবসায় মালিক নিয়ে আসছে, এগুলো কি? মূলধন। একদিকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মূলধনও বৃদ্ধি পেয়েছে, যেহেতু মালিক টাকা নিয়ে আসছে। মালিক যা আনবে সবই মূলধন। তো মোট মূলধন কত হলো? 2,80,000 টাকা। কি করতে হবে? যোগ করতে হবে। মূলধন যোগ করতে হবে 2,80,000 টাকা। বুঝতে পেরেছ? আবার দেখো, পণ্যদ্রব্যের বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি। একদিকে মূলধন বাড়ছে, আরেকদিকে ব্যয় সৃষ্টি হয়েছে। ব্যবসার জন্য পণ্যদ্রব্য ক্রয় করছে, তার মানে ব্যয় সৃষ্টি হয়েছে। আর যেহেতু টাকাটা মালিক আনছে আলাদাভাবে, এই জন্য সেটা মূলধন। সেজন্য মূলধন হিসাবে যোগ দেখাইছি, এবং ব্যয় হিসাবে মূলধন থেকে বিয়োগ করে দেখাইছি। ব্যয় হলে আমরা কি করবো? বিয়োগ করব। আর নগদ টাকা ছিল কত? 2,00,000। আসবাবপত্র নিয়ে আসছি কত? 80,000। অর্থাৎ আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছিল 2,00,000, যোগ করেছি। আসবাবপত্র নিয়ে আসছে কত? 80,000 বেড়েছে। আর দুটোই মালিক দিয়েছে, এই জন্য এটা মূলধন। মূলধন আনলে কি করতে হয়? যোগ করতে হয়। 2,80,000 টাকা আমরা যোগ করে দেখলাম। আমরা যদি জ্যাকটা নেই, 2,00,000 নাই 80,000 সমান 1,00,000 যোগ 1,00,000 বিয়োগ, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে, থাকবে 2,80,000। মার্চ 5 তারিখ সালামের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা। লেনদেনটা কি ছিল? ধারে না নগদে? অবশ্যই ধারে। অর্থাৎ এক্ষেত্রে ক্রয়, অর্থাৎ ব্যয় সৃষ্টি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, বাকিতে ক্রয় করলে কি সৃষ্টি হয়? পাওনাদার। পাওনাদার হিসাব ক্রেডিট। আবার বলছি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয়টা কি হিসাব?
ব্যয় হিসাব। ব্যয় হলে কি হবে? মাইনাস করতে হবে। ব্যয় হলে মাইনাস করব। কত টাকা মাইনাস করব? 50,000 টাকা। আবার হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয় হলে আমরা কি করব? মূলধন থেকে মাইনাস করব। মূলধন থেকে মাইনাস করব। আর ছিল কি? পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার ক্রেডিট মানে কি? বৃদ্ধি পেল না হ্রাস পেল? পাওনাদার ক্রেডিট মানে বৃদ্ধি পেল, কারণ দায় ক্রেডিট ব্যালেন্স। দায় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। সেটা ক্রেডিট হলে বৃদ্ধি পায়। তো পাওনাদার বৃদ্ধি পেল কত হাজার? 50,000। আমরা প্রতিটি লেনদেনের পরে যোগ বিয়োগ করে নেব যে 80,000 সমান 50,000 2,30,000 টাকা। এখানে কি সৃষ্টি হয়েছিল? ব্যয় সৃষ্টি হয়েছে। মার্চ 5 তারিখ, মার্চ 8 তারিখ। ঋণ গ্রহণ 20,000 টাকা। ঋণ গ্রহণ 20,000 টাকা। ঋণ গ্রহণ করলে কি হয়? ব্যবসায় নগদ টাকা আসে। তার মানে কি? নগদান হিসাব ডেবিট। আর ঋণ সৃষ্টি হয়, দায় সৃষ্টি হয়। দায় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। নগদান ডেবিট মানে কি? বৃদ্ধি পেয়েছে। সম্পদ ডেবিট মানে বৃদ্ধি পাওয়া। 20,000 টাকা। নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। ঋণ ক্রেডিট মানে কি? বৃদ্ধি না হ্রাস? বৃদ্ধি, কারণ ঋণ কি হিসাব? দায় হিসাব। দায় ক্রেডিট হলে কি হয়? বৃদ্ধি হয়। 20,000 টাকা। আমরা প্রতিটি লেনদেনের পরে যোগ বিয়োগ করে নেব যে 2,20,000 80,000 সমান 50,000 20,000 2,30,000। মার্চ 12 তারিখ। পণ্য বিক্রয় 60,000 টাকা। পণ্য বিক্রি করা হয়েছে 60,000 টাকা। নগদে না বাকিতে? যেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নেই, অতএব এটা নগদে লেনদেন। নগদে বিক্রি করলে কি হয়? নগদ টাকা আসে, অর্থাৎ নগদান ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। নগদ টাকা বেড়ে গেছে 60,000 টাকা। আর বিক্রয় কি হিসাব? ক্রেডিট। বিক্রয় আয় হিসাব। আর আয় হিসাব ক্রেডিট মানে কি? বৃদ্ধি পাওয়া, রেভিনিউ অথবা ইনকাম। যখন ক্রেডিট হবে আমরা কি করব? যোগ করব। আয় হিসাব 60,000 টাকা। যে টেনে নিচ্ছি 2,80,000 80,000 সমান 50,000 20,000 2,90,000। মার্চ 15। মাসে 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া হলো। জাস্ট একজন কর্মচারী নিয়োগ দিচ্ছে। এক্ষেত্রে কোনো লেনদেন হলো? অবশ্যই না। এখানে আমার সম্পদ পাশে কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ কোনো সম্পদ বৃদ্ধি পেল না, দায় বৃদ্ধি বা হ্রাস পেল না, মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি পেল না, অর্থাৎ হিসাব সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন ঘটেনি। যে সমস্ত ঘটনা দ্বারা হিসাব সমীকরণের কোনো পরিবর্তন ঘটেনি, ওই ধরনের ঘটনা লেনদেন নয়। তাহলে এটা লেনদেন নয় এবং এটা আসবে না। পাওনাদারকে পরিশোধ করা হলো 30,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করা হলো 30,000 টাকা। যখন আমরা পাওনাদারকে পরিশোধ করি তখন কি হয়? নগদ টাকা চলে যায়, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট মানে কি? সম্পদ ক্রেডিট মানে হ্রাস পাওয়া। কত হাজার? 30,000 টাকা। কি হলো? হ্রাস পেল। আর ছিল কি? পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদারকে পরিশোধ করতে, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার ডেবিট মানে কি? হ্রাস না বৃদ্ধি?
হ্রাস পাওয়া, কারণ পাওনাদার দায় হিসাব ক্রেডিট ব্যালেন্স, সেটা ডেবিট পাওয়া মানে কি হ্রাস পাওয়া। 30,000। যে 2,50,000 80,000 সমান 20,000 20 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। এক্ষেত্রে কি হলো, ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা চলে গেছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক সম্পদ, নগদান সম্পদ। তাহলে ব্যাংক হিসাব ডেবিট মানে কি ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, আর আমার নগদ টাকা হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পাওয়া মানে কি কমে যাওয়া। যে 2,25,000 25,000 80,000 20,000 20,000 2,90,000। তারিখ ধারে 50,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল, এখনো বিক্রয় হয়নি। লেনদেন হলো? অবশ্যই না। হিসাব সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন এখানে ঘটেনি, নগদ টাকার হ্রাস বৃদ্ধি ঘটেনি, দেনাদার পাওনাদার সৃষ্টি হয়নি। যেহেতু এখানে বিক্রয় হয়নি, জাস্ট আদেশ পাওয়া গেল, এটা লেনদেন নয়। 25 তারিখ চেকের মাধ্যমে ঋণ পরিশোধ। 25 তারিখ চেকের মাধ্যমে ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ করা হয়েছে কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। এক্ষেত্রে আমার ব্যাংকের টাকা কমে গেল, চেক দিয়ে দিছি, অর্থাৎ আমার ব্যাংকের টাকাটা কমে গেল। ঋণ পরিশোধ করছি, ঋণ কি কমছে না বাড়ছে? অবশ্যই কমে গেছে। তো দায় কমলে কি হবে? ডেবিট। দায় হিসাব ক্রেডিট ব্যালেন্স, কমলে হবে কি ডেবিট। ঋণ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট মানে ব্যাংক থেকে মাইনাস করতে হবে 12,000 টাকা। আর দেখো, আমার ছিল ঋণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঋণ কমে গেছে, এই জন্য ঋণ হিসাব ডেবিট হলো। ব্যাংকের টাকা কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংকের টাকা কমে গেছে এই জন্য মাইনাস, ঋণ হিসাব ডেবিট হিসাবে কমে গেছে, আমরা কি করব? মাইনাস করব। যে 2,25,000 13,000 80,000 সমান 20,000 8,000 2,90,000। দেখো, প্রথমে আমার ঋণ ছিল 20,000, আমরা 12,000 টাকা পরিশোধ করে দিয়েছি, এখন আছে 8,000 টাকা। আঠাশ তারিখ উত্তোলন 2,000 টাকা। উত্তোলন বলতে, শুধু উত্তোলন বলতে আমরা ক্যাশ থেকে টাকা নিয়ে যাওয়াকে, মালিক গ্রহণ করাকে বুঝে থাকি। অর্থাৎ মালিক ক্যাশ থেকে 2,000 টাকা নিয়ে গেছেন নিজের প্রয়োজনে, সেটাকে বলা হয় উত্তোলন। উত্তোলন করলে কি হয়? নগদ টাকা কমে যায়, নগদান হিসাব ক্রেডিট। আর আমি বলেছিলাম উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়, মাইনাস করতে হবে। উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কি করতে হবে? মাইনাস করতে হবে। কি করতে হবে? নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ টাকা নিয়ে গেছে মালিক, নগদান হিসাব থেকে মাইনাস করতে হবে 2,000 টাকা। আর উত্তোলন মানে কি করতে হবে?
মাইনাস করতে হবে। দুই লক্ষ 30,000 টাকা, 13,000, 80,000, 20,000, 8,000, 2,88,000 টাকা। মার্চ 29, ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। এতে কি সৃষ্টি হলো? ব্যয় সৃষ্টি হলো, আর নগদ টাকা চলে গেল। ভাড়া প্রদান করেছি, টাকা দিয়ে দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট। নগদ টাকা কমে গেছে, নগদ থেকে মাইনাস করবো আমরা কত? 5,000 টাকা। আর ভাড়া কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয় হলে কি করতে হবে? মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করতে হবে। আচ্ছা, আমরা যোগ বিয়োগ করবো। যে 2,18,000, 13,000, 80,000, 20,000, 8,000 এবং 83,000। কমিশন প্রাপ্তি 4,000 টাকা। কমিশন পাওয়া গেল, অর্থাৎ আমি নগদ টাকা দিয়েছি, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশন করার কারণে কি সৃষ্টি হয়েছে? আয় সৃষ্টি হয়েছে, এই জন্য কমিশন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 4,000 টাকা। নগদ 4,000 টাকা বৃদ্ধি। আর কি সৃষ্টি হলো? কমিশন পাওয়া গেল মানে আয় সৃষ্টি হলো। আয় হলে আমরা কি করব? যোগ করব 4,000 টাকা। যে 2,22,000, 13,000, 80,000, 20,000, 8,000, 2,87,000 টাকা। এখন আসো 31 তারিখ। ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা ও ব্যাংক চার্জ করলো 500 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করছে, তার মানে কি? আমি যে ব্যাংকে টাকা জমা রাখছি তার উপরে সে আমাকে সুদ প্রদান করেছে। আবার বলছি, ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। সুদ মঞ্জুর মানে কি? সুদ মঞ্জুর অর্থ হলো আমার জমাকৃত টাকার উপর ব্যাংক আমাকে সুদ দিল। তাহলে আমি কি পেলাম? আয় সৃষ্টি হলো। ব্যাংকের টাকা বাড়লো না কমলো? আমি যে ব্যাংকে টাকা রাখছি সেটা বেড়ে যাবে যখন আমাকে সুদ দিবে। তাহলে ব্যাংকের টাকা বাড়লো 1,000 টাকা। আর এখানে আমার কি সৃষ্টি হলো? ব্যাংক সুদ মঞ্জুর করছে, আমার আয় হলো, আয় সৃষ্টি হলো। একদিকে ব্যাংকের টাকা বাড়বে, অপরদিকে আয় সৃষ্টি হবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কি হলো? ব্যাংকের টাকা বৃদ্ধি পেল কত হাজার? 31, 1,000 টাকা বৃদ্ধি পেল। অপরদিকে যেহেতু আয় সৃষ্টি হলো, মালিকানা, আয় সৃষ্টি হলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। কত হাজার? 1,000 টাকা। আর ছিল কি? ব্যাংক চার্জ করলো 5,000 টাকা। ব্যাংক চার্জ করলে কি হয়? অর্থাৎ আমি যে ব্যাংকে লেনদেন করি, এই জন্য ব্যাংক বাস্তবিক আমার কাছ থেকে একটা চার্জ কেটে রাখে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যায়। সেক্ষেত্রে আমার ব্যাংকের টাকা কি হয়? কমে যায়। এই জন্য ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আর এর মাধ্যমে আমার ব্যয় সৃষ্টি হয়, ব্যয় সৃষ্টি হয়, তার মানে ব্যাংক চার্জ হবে ডেবিট আর ব্যাংক হবে ক্রেডিট। কত টাকা? 500 টাকা। ব্যাংক ক্রেডিট আর ব্যাংক চার্জ হবে ডেবিট। তাহলে ব্যাংক থেকে মাইনাস করবো কত টাকা? 500 টাকা। আর যেহেতু ব্যয় সৃষ্টি হয়েছে, ব্যয় সৃষ্টি হলে মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস করবো 500 টাকা, মাইনাস করব। তারপর আমরা যোগ বিয়োগ করে নেব।
তো এখানে থাকবে 2,22,000, আর এখানে থাকবে 13,500, এটা হবে 80,000 সমান 20,000, 8,000, আর এখানে হবে 87,500 টাকা। আমাদের সমান্তরাল চিহ্নের দুই পাশের যোগফল সমান হবে, অর্থাৎ মোট সম্পদ পাশের যোগফল 2,22,000, 13,500 এবং 80,000 মোট সম্পদ যোগ করব, এবং মোট দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করব 20,000, 8,000 এবং 87,500 টাকা। দুপাশ আমাদের সমান হবে। এটা কি বলা হয়েছে? হিসাব সমীকরণ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, সংক্ষেপে আলোচনা করছি। আমরা এখান থেকে শিখলাম কিভাবে লেনদেন থেকে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হয়। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে উপর্যুক্ত ঘটনাসমূহ হতে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ উল্লেখ করো। আমরা সেটাও বের করতে পারবো। আর আরেকটা কোশ্চেন আসতে পারে যে লেনদেনগুলো থেকে মালিকানা সত্ত্ব নির্ণয় করো। আমরা দেখো এখানে পেয়েছিলাম মালিকানা সত্ত্ব পেয়েছিলাম কত টাকা? 87,500 টাকা। এটাই মালিকানা সত্ত্ব। এখানে কি কাজটা করেছি? মূলধন এর সাথে আয়সমূহ যোগ করেছি, ব্যয়সমূহ বিয়োগ করেছি এবং উত্তোলন বিয়োগ করেছি। আবার বলতেছি, যে ক্ষেত্রে আমার মূলধন ছিল 2 লক্ষ, এখানে ছিল 1 লক্ষ, এখানে ছিল 80,000। মোট মূলধন ছিল আমার কত? 3,80,000 টাকা। এর সাথে আমরা আয়গুলো যোগ করব। তো আয়গুলো আমরা জানি, মুনাফা জাতীয় যে আয়গুলো ছিল, পণ্য বিক্রি করা, কমিশন প্রাপ্তি, ব্যাংক সুদ মঞ্জুর করছে, যে আয়গুলো আমরা যোগ করেছিলাম ওগুলো এখানে যোগ করব, এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা বিয়োগ করব। ব্যয় বলতে আমরা যে ব্যয়গুলো ছিল, পণ্য ক্রয় করা, তারপরে এখানে ছিল ভাড়া প্রদান করা, ব্যাংক চার্জ, এগুলো আমরা বিয়োগ করব। আর বিয়োগ করব কি? উত্তোলন। এই জিনিসগুলো বিয়োগ করলে আমরা পেয়ে যাব কি? মালিকানা সত্ত্ব। আশা রাখি বুঝতে পেরেছো। বাসা চর্চা করবে, বেশি বেশি অনুশীলন করবে। তোমরা পরীক্ষার্থী, তোমরা তোমাদেরকে গড়িয়ে নেবে, যেখানে সমস্যা খুঁজে খুঁজে বের করবে, অনুশীলন করবে, অবশ্যই ভালো করতে পারবে। আল্লাহ হাফিজ।